নাজমুল ভাই, গত পর্বে যেখানে ছিলাম যে ইরান আমেরিকার ব্যাপারটা, তো সেটাতে আমরা মাঝে মাঝে আশার বাণী পাই যে চুক্তি হয়ে যাবে, সুন্দর আলোচনা হচ্ছে। ট্রাম্পের কথাগুলো অনেক সময় বিশ্বাসযোগ্য হয়, মানে আশাবাদ হয় যে যেহেতু বোমা হামলা হয় না, কিন্তু একটা পর্যায়ে আবার দেখি যে আবার শুরু হয়ে যায়। ব্যাপারটা আসলে কি, এখন কোন পর্যায়ে আছে ইরান আমেরিকা যুদ্ধের ব্যাপারটা? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। আপনি কালকেই আমার কাছে মনে হলো যে ইতিহাসে প্রথমবার উস্কানি ছাড়া আপনার ইরান আমেরিকার ঘাঁটিতে হামলা করছে। এটা এই ফার্স্ট আমার কাছে মনে হলো। যে জেনারেলি কি হয়, আমেরিকা হামলা করলে ইরান পাল্টা হামলা করলে, এটা হচ্ছে একটা ইরানের ফেনোমেনা। বাট গতকালকে আপনার জর্ডানে ইরান যে একটা ভয়াবহ হামলা করলো, যদিও সেগুলো ইন্টারসেপ্ট করছে আমেরিকা, খুব শক্তিশালী ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করছে এবং এটাকে আপনার সারপ্রাইজিং হামলা বলছে আমেরিকা। যে আসলে আমেরিকা কল্পনাও করতে পারে নাই যে এই 13 দিন হামলা পাল্টা হামলা যুদ্ধের পর এখন যে স্থগিত টাইম আছে, এই টাইমের মধ্যে যে ইরান এই টাইপের একটা হামলা করবে, এটা আমেরিকার চিন্তার জগতের মধ্যে ছিল না। এই হামলা কিন্তু একটা বার্তা দিচ্ছে। বার্তাটা হচ্ছে ইরান এখন যুদ্ধ করতে প্রস্তুত, ইরান এখন যুদ্ধটাকে প্রাধান্য দিচ্ছে। এটা আমার ব্যক্তিগত অভিমত যে কেন ইরান, আমি কালকে রাত্রে চিন্তা করলাম যে ইরান কেন এখন যুদ্ধটাকে প্রাধান্য দিচ্ছে। কয়েকটা বিষয় হতে পারে। এর মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে আমার ধারণা ইরান পরমাণু বোমা বানানোর চূড়ান্ত ধাপে চলে আসছে এবং ইরান হয়তোবা পরমাণু বোমাটা বানিয়ে একটা ডিক্লার বা অফিসিয়াল ডিক্লার ছাড়া কোনো কিছু একটা করে ফেলতে পারে। এখন ইরান চিন্তা করতেছে আমি যদি আমেরিকার সাথে আলোচনায় বসি তাহলে আসলে আমেরিকার তো প্রথম বাধাই থাকবে এটা, এবং বিশ্বব্যাপী এটা আমার একটা নেগেটিভ বার্তা ছড়াবে যে ইরান আলোচনার টেবিলে বসে বেইমানি করছে। যার কারণে ইরান এখন আলোচনার টেবিলটাকে প্রত্যাহার করতে চাচ্ছে এবং ইরান আলোচনাটাকে আর খুব বেশি প্রাধান্য দিচ্ছে না। এবং দেখবেন ওদের যে প্রত্যেক নেতৃত্বের মুখের যে কথাগুলো, তারা এখন যুদ্ধটাকেই প্রায়োরিটি দিচ্ছে। এটা একটা কারণ হতে পারে যে পারমাণবিক বোমা তারা অলরেডি বানানোর একেবারে চূড়ান্ত লেভেলে চলে আসছে, এখন আর আলোচনা যেতে চাচ্ছে না। দ্বিতীয় যেটা হতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইরানের অভ্যন্তরীণ যে অর্থনৈতিক জটিলতা, এই মুহূর্তে যুদ্ধ থামলে আপনি জানেন যে এই যুদ্ধ থামানোর চুক্তির জন্য আব্বাস আরাকচি, বাগের গালিবাফ, তারা যখন ওই যে আপনার আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করছে, অনেক লোক তাদের কাঁধে পাথর নিক্ষেপ করছে এবং ওদেরকে পাথর নিক্ষেপ করে বলছে তোরা বেইমান, তোরা আমেরিকার সাথে কেন চুক্তিতে গেলি, যারা আমার লিডারকে মারছে তাদের সাথে তোরা কেন চুক্তিতে বসলি, এই জন্য তাদের গায়ে পাথরও নিক্ষেপ করছে। তো এটা অভ্যন্তরীণ একটা চাপ থাকতে পারে, সে চাপ থেকে তারা এই আক্রমণে যেতে পারে। আরেকটা বিষয় যেটা হতে পারে, যেটা আমার যেটা মনে হচ্ছে নিউ ইয়র্ক টাইমস যেটা বিশ্লেষণ করছে, সেটা একটা সম্ভাবনা আছে। আপনি জানেন যে আমেরিকার যারা সমরবিদ, যুদ্ধ বিশ্লেষক, আমেরিকার বড় বড় স্কলার যারা যুদ্ধের উপর, তারা কিন্তু 2021 সাল থেকে একটা তথ্য ডেভেলপ করে আসছে যে আগামী 6 বছরের মধ্যে চীন তাইওয়ানকে দখলে নিয়ে নেবে। তার মানে 21 সাল থেকে তারা এটা ডিক্লেয়ার দিয়ে আসতেছে। তাহলে 21 সাল থেকে ডিক্লেয়ার দিয়ে আসলে 6 বছর মানে 27 সাল, তার মানে 26-27-এর মাঝামাঝি একবার এন্ডিং পর্যায়ে আমরা আছি। এখন চীন হয়তোবা তাইওয়ান দখলের একটা চূড়ান্ত ধাপের আগে যাবে। এজন্য মূলত আপনি দেখবেন আজকে বড় বড় রয়টার্স নিউজ করছে যে চীনের অত্যাধুনিক কাঁধে থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র এবং ফ্রিলোডেড ক্ষেপণাস্ত্রগুলো আপনার ইরানকে দিচ্ছে আগামী সপ্তাহে। যার কারণে আপনার ইরান মানে চীন ইরানকে কেন এই ক্ষেপণাস্ত্রগুলো, যদিও চীন এটা স্বীকার করছে না, তবে ইরান এই ক্ষেপণাস্ত্রগুলো এই জন্য দিচ্ছে যাতে মানে চীন ক্ষেপণাস্ত্রগুলো ইরানকে এই জন্য দিচ্ছে যাতে ইরান যুদ্ধটাকে আরও বেশি বেগবান করতে পারে, কন্টিনিউ করতে পারে, লম্বা সময় এটাকে আগায় নিতে পারে। ইতিমধ্যে আপনি জানেন যে একটা বিষয় অলরেডি আপনার হয়ে গেছে, সেটা হচ্ছে যে গতকালকের ডোনাল্ড ট্রাম্প আপনার আমেরিকান আর্মি কলেজে একটা দিয়েছিল, আপনার যারা অস্ত্র উৎপাদনকারী তাদেরকে নিয়ে একটা বৈঠক তারা বসছিল। সেই বৈঠকে সে প্রথমে অস্ত্র উৎপাদনকারী যারা তাদেরকে প্রশংসা করলো যে আমেরিকার অস্ত্র পৃথিবীর 1 নম্বর অস্ত্র, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আমেরিকার অস্ত্রগুলো আপনার খুব ধীর গতিতে উৎপন্ন হয়, যেটা আরও গতি বাড়াইতে হবে। ডোনাল্ড ট্রাম্পের এই বার্তা কিন্তু আপনার একটা জিনিস প্রমাণ করছে যে আমেরিকা কিন্তু এখন একটা অস্ত্র ক্রাইসিস আছে, এটা একবার ইউনিভার্সাল ট্রুথ। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি জানেন যে CSIS যারা সারা পৃথিবীর অস্ত্রর নিয়ে গবেষণা করে, তারা একটা তথ্য প্রকাশ করলো যে আমেরিকার যে এখন অস্ত্র ক্রাইসিস আছে, এটা কি কোনো দেশ কখনো স্বীকার করে যে সে যুদ্ধের মধ্যে অস্ত্র ক্রাইসিস আছে? অবশ্যই কোনো দেশ স্বীকার করবে না।
যদিও অস্ত্র ক্রাইসিস থাকে তারপরে তারা এটা স্বীকার করবে না। কেন করবে না? কারণ এটা তারা রণকৌশলগত একটা বিশাল পরাজয়ের দিকে তারা চলে যাবে। কিন্তু এটা কীভাবে বের করলো সিএসআইএস? তারা আমেরিকার যে সেন্টকম, সেন্টার কমান্ড, যেটা তারা একটা ডিক্লেয়ার দিচ্ছে, আপনি জানেন, সেটা সব পত্রিকায় আসছে, যে তারা 13,000 স্থাপনায় হামলা করছে ইরানের, এবং 1700 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইন্টারসেপ্ট করছে। তার মানে 13,000 স্থাপনায় হামলা করতে গেলে অন্তত 13,000 আপনার মিসাইল বা অস্ত্র বা গোলাবারুদ লাগছে। আর 1700 যে আপনার ড্রোন বা মিসাইলকে তারা ইন্টারসেপ্ট করছে, প্রতিরক্ষা করছে, সেটার জন্য অন্তত 1700 আপনার লাগছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লাগছে। তার মানে এই আইএসসিএসের যে তথ্য, সেই তথ্য গবেষণা করলে যেটা বের হয়, যে আপনি জানেন যে ওদের এই থার্ড ক্ষেপণাস্ত্র যেটা এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, এগুলো কিন্তু লিমিটেড। 2300 প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তাদের ছিল। সে 2300 প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র থেকে আপনার অলরেডি 60%-এর বেশি, 1430টা তারা ব্যবহার করে ফেলছে, 60%-এর বেশি ব্যবহার করে ফেলছে। এবং থার্ড ক্ষেপণাস্ত্রটা খুব আপনার কি বলে, অত্যন্ত দামি এবং খুব পর্শ লেভেল, এগুলো তৈরি করতে লম্বা সময়ের ইস্যু। সেগুলো হচ্ছে 360টা তাদের রিজার্ভে ছিল, এর মধ্যে 200 প্লাস মাইনাস তাদের খরচ করে ফেলছে, মানে এটাও 60%-এর বেশি খরচ হয়ে গেছে তাদের। এখন থার্ড ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, এগুলি চাইলেই তো তেল লোড করার মতো, যে আমার টাকা আছে আমি দিলাম আর পরবর্তীতে লোড করতে পারলাম, ব্যাপারটা এরকম না। এগুলো 1.5-2 বছর, 2.5 বছর, 3 বছর সময় লেগে যায় পুনরায় উৎপাদন করতে। যার কারণে এই অস্ত্র সংকটটা তাদেরকে দুইটা ভয় দেখায় দিচ্ছে। এক হচ্ছে যে এই যে চীন যে তাইওয়ানকে দখলে নিবে, তখন যে আমেরিকা যে সেখানে গিয়ে একটা ব্যাকআপ দিবে, সে ব্যাকআপের তাদের কোনো রাস্তা নাই। এখন যদি চীন এবং রাশিয়া যখন আমেরিকার অস্ত্রের যে ল্যাকিংটা, এটা তো তারা জেনে গেছে। চীন রাশিয়া শুধু অস্ত্রের ল্যাকিং জানে নাই, তারা দুইটা জিনিস জানছে। এক হচ্ছে আমেরিকা এখন অস্ত্র ক্রাইসিস আছে, 2 হচ্ছে এই চীন এবং রাশিয়া ইরান যুদ্ধ থেকে আমেরিকাকে ঘায়েল করার অনেক পদ্ধতি শিখে ফেলছে। তারা এখন ড্রোন উৎপাদনে নজর দিচ্ছে, তারা ঝাঁকে ঝাঁকে ড্রোন কীভাবে আমেরিকার বিভিন্ন ক্ষেপণাস্ত্র, বিভিন্ন অস্ত্রকে কাবু করতে হয়, এটা তারা শিখে ফেলতেছে। যার কারণে আমেরিকার যে অনেক প্রতিরক্ষা দুর্বলতা, এগুলি প্রকাশ পেয়ে যাচ্ছে। এবং আমেরিকা যেটা ভয় পাচ্ছে, যে এখন যদি হঠাৎ করে চীন তাইওয়ানকে ধরেন আগামীকাল কি ঘোষণা দিল যে আমরা তাইওয়ান দখলে নিব, এবং রাশিয়া ঘোষণা দিল যে আমরা পুরো সমর শক্তি দিয়ে ইউক্রেন দখলে নিব। এখন ইউক্রেন বা চায়নাকে আমেরিকা যে একটা ব্যাকআপ, তাইওয়ান এবং ইউক্রেনকে যে আমেরিকা একটা ব্যাকআপ দিবে, আমেরিকান তো নিজেরই এখন আপনার অবস্থা খারাপ, মানে নিজেরই অস্ত্র যেভাবে কন্ট্রোল করা দরকার সেটা নাই, তাদেরকে সে কীভাবে অস্ত্র দিবে। তাই এখন আমেরিকা একটা ভিন্ন হিসাবে চলে গেছে। এবং আপনি জানেন যে মানে এই অস্ত্র লম্বা যুদ্ধতে আপনি একটা জিনিস মানে যদি চিন্তা করেন হাসান সাইদুল ভাই, সেটা হচ্ছে আমেরিকা পৃথিবীর 1 নম্বর পরাশক্তি। অর্থনৈতিকভাবে তারা 1 নম্বর পরাশক্তি, অস্ত্রের দিক দিয়ে 1 নম্বর পরাশক্তি। সেই পরাশক্তিরই আজকে আপনার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অভাব পড়ে গেছে, থার্ড ক্ষেপণাস্ত্রের অভাব পড়ে গেছে, বিভিন্ন অস্ত্র সামগ্রী তাদের অভাব পড়ে গেছে। এখন গরিব একটা দেশ ইরান, আপনার কি মনে হয় যে ইরানের আনলিমিটেড সব কিছু আছে? আমরা যেমন আমেরিকার ক্ষয়টা নিয়ে টকশোতে আলাপ করি, ইরানের ক্ষয়টা নিয়ে কি আমরা আলোচনা করি না। কিন্তু আমেরিকার মতো বড় দেশ যেহেতু এই ক্ষয়ের মধ্যে পড়ে গেছে, আপনার এটা চিন্তা করার কোনো কারণ নাই যে ইরানের অফুরন্ত অস্ত্র আছে, ব্যাপারটা এরকম না। ইরানে তার চেয়ে বেশি অভাবে আছে, কিন্তু ইরান কৌশলে কাজ করতেছে। আমেরিকা যে থার্ড ক্ষেপণাস্ত্রগুলা 40 লাখ ডলার ব্যয় করে আপনার তৈরি করে, ওই একটা ক্ষেপণাস্ত্রকে নষ্ট করার জন্য ইরান মাত্র $20,000 একটা ড্রোন ছেড়ে দেয়। তখন আপনার ওই ক্ষেপণাস্ত্র গিয়ে যখন ওই ড্রোনটা ধ্বংস করে, ওদের $20,000 নষ্ট হয়, আমেরিকার নষ্ট হইতেছে $40 লাখ। এভাবে কিন্তু ইরানরা দুর্বল করতেছে। ইরানের আপনার ব্লুমবার্গ একটা তথ্য প্রকাশ করছে। ব্লুমবার্গ কিন্তু আমেরিকা সহ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিশ্লেষক একটা টিম। তারা একটা তথ্য প্রকাশ করলো, আমেরিকার সেন্টকম বা আমেরিকার প্রতিরক্ষা বিভাগ থেকে সরাসরি একটা বার্তা জারি করে দিচ্ছে। তারা এটা মানে ওপেনলি তারা ডিক্লেয়ার দেয় নাই, বাট এটা বার্তা অলরেডি জারি আছে এবং সেটা প্রমাণিত হচ্ছে। সেটা হচ্ছে যে এখন যে ইরান থেকে যে ক্ষেপণাস্ত্রগুলো আপনার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, যখন এই ক্ষেপণাস্ত্রগুলো আসে, এখন আর তারা সব ক্ষেপণাস্ত্র ঠেকায় না। যে ক্ষেপণাস্ত্রগুলো শুধু তাদের সৈনিক মেরে ফেলতে পারে, তাদের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর অবকাঠামোতে আঘাত করতে পারে, ওগুলো তারা ঠেকায়। এবং তারা কিছু কিছু ক্ষেপণাস্ত্র ছেড়ে দিচ্ছে, তাদের গাড়ি নষ্ট করে ফেলাইতেছে, তাদের এয়ারপোর্ট ধ্বংস করে ফেলাইতেছে, তারা দেখতেছে, কিন্তু ওই যে থার্ডকে ছাড়তেছে না, ওদের ইন্টারসেপ্ট করার জন্য পাল্টা ক্ষেপণাস্ত্র ছাড়তেছে না। কারণ কি জানেন? তাদের ক্ষেপণাস্ত্র সংকট। এবং এক একটা দেখা গেছে ইরান যেটা পাঠাচ্ছে একটা $20,000 জিনিস, এই কিন্তু এটার যদি ধ্বংস করতে হয় তাহলে $40 লাখ ব্যয় করতে হয়। কোথায় 20,000 আর কোথায় 40 লাখ? তার মানে এটা আমেরিকান ইন্টেনশনালি সারিছে, যাক ওইটা গিয়ে যতটুকু জায়গা ধ্বংস করে ফেলুক,
এটা নিয়ে আর আমরা বেশি ঘাবাঘাবি করতে গেলে আমার এক হচ্ছে অলরেডি অস্ত্র ক্রাইসিস, দ্বিতীয় হচ্ছে প্রচুর টাকা ব্যয় হচ্ছে, দরকার নাই। এ কারণে ওরা ইন্টেনশনালি কিছু কিছু ড্রোন, কিছু কিছু ক্ষেপণাস্ত্র ছেড়ে দিচ্ছে আপনার এয়ারপোর্ট ধ্বংস করার জন্য, রাস্তা ধ্বংস করে ফেলতেছে, চোখে দেখতেছে, কিন্তু ঠেকানোর মতো তারা মন মানসিকতা নেই। তারা কোনটা ঠেকাচ্ছে? তারা ঠেকাচ্ছে শুধু যেগুলো তাদের সরাসরি লাইফের উপর আঘাত করতেছে, সৈনিকদের লাইফের উপর আঘাত, অথবা স্পর্শকাতর অনেক গুরুত্বপূর্ণ ড্রোন হ্যাঙ্গার আছে অথবা গুরুত্বপূর্ণ অস্ত্র আছে, সেগুলোর উপর তারা আঘাতটাকে আটকায় রাখছে। এখন আমি যদি আপনাকে বলি হাসান সাইদুল ভাই, এই আমার এখানে একটা 1 কাপ কফি, আমরা কিন্তু চোখে দেখতেছি দুইজনে এটা 1 কাপ কফি, এই 1 কাপ কফি আমি ফেলে দেই, আপনি বলবেন কি যে নাজমুল ভাই 1 কাপ কফি নষ্ট হয়েছে। কিন্তু আপনি যদি গভীরে যান, এটা 1 কাপ কফি নষ্ট হয়নি, এটা 140 লিটার পানি নষ্ট হয়েছে। বলবেন কীভাবে নাজমুল ভাই? কফির যে বিন যেটাকে বলা হয়, এই বিনটা উৎপন্ন করতে গেলে এই 1 কাপ কফির জন্য যে বিন দরকার, এই বিনটা উৎপন্ন করতে গিয়ে প্রায় 100 লিটার পানি দরকার, 110 লিটার পানি দরকার। এবং এই বিনটাকে ধোয়া মোছা পরিবহন বিভিন্ন জায়গায় পৌঁছাইতে গেলে আরও 30 লিটারের মতো পানি প্রয়োজন। তার মানে 1 কাপ কফি ফেলে দেওয়ার অর্থ হচ্ছে কিন্তু 140 লিটার পানি ফেলে দেওয়া। এখন আমরা যে আলোচনায় আসতেছি, এই যে আমেরিকার, আমরা যে দেখলাম যে এখন আমেরিকার একটা এই সিচুয়েশন, যেটা আমি বলছি ইরানের সিচুয়েশন কিন্তু আরও দুর্বল, কিন্তু দুই পক্ষই তাদের উইন উইন সিচুয়েশন তৈরি করার জন্যই এখন এই সংগ্রামের ব্যস্ত। এই যে আমেরিকার যে আপনার স্বীকার করলো 18 জন সৈন্য মারা গেছে, এবং আজকে আমেরিকার হামলায় ওই যে যেহেতু ইরান প্রথমে হামলা করছে, আমেরিকান পাল্টা হামলা করছে সৌদিকে নিয়ে। এখন দেখেন আশ্চর্যের বিষয়, শেষ 4 দিনে 4টা ঘটনা আপনাকে বলি। 4 দিন আগে এই যুদ্ধে প্রথম যুক্ত হইল কে নতুনভাবে? ওর নাম জানি কি, হুতিরাজ দেশের ইয়েমেনরা আপনার একটা জাহাজে হামলা করলো 4 দিন আগে। তার মানে এই যুদ্ধে প্রথম যুক্ত হইল কে? ইয়েমেনকে আবার পাল্টা হামলা করলো কে পরের দিন? সৌদি আরব। তার মানে 4 দিন আগে যুক্ত হয়েছে ইয়েমেন, তারপরের দিন যুক্ত হয়ে গেছে কে? সৌদি আরব। তারপরের দিন আবার যুক্ত হয়েছে কে জানেন? ইউক্রেন আপনার ইরানের একটা জাহাজে হামলা করছে, একজন মানুষ নাবিক মেরে ফেলছে। আজকে আবার নতুন করে যুক্ত হয়েছে কে জানেন? ইরাক। আপনি চিন্তা করেন, ঘন্টায় ঘন্টায় এই যুদ্ধের কিন্তু সিকোয়েন্স চেঞ্জ হচ্ছে এবং নতুন নতুন দেশ এখানে কিন্তু জড়ায় যাচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশন একটু আগে দেখলাম, তারা বক্তব্য দিচ্ছে যে না, ইরান থেকে কোনো মিসাইল হামলা হবে না, কোনো ক্ষেপণাস্ত্র হামলা হবে না, এটা আমরা গোয়েন্দা তথ্য অনুসারে পাইছি। পুরা ইউক্রেনে ছড়াই গেছে যে কোনো মুহূর্তে ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা হবে, যার কিনা ইউক্রেনের প্রত্যেকটা নিউজে আপনি বড় বড় করে লাল অক্ষরে ব্রেকিং নিউজ আসতেছে যে না, আমরা গোয়েন্দা তথ্য পাইছি, ইরান আমাদের উপর ক্ষেপণাস্ত্র হামলা করবে না। তার মানে দেখেন, ইয়েমেন যুক্ত হয়ে গেল, সৌদি আরব যুক্ত হয়ে গেল, ইউক্রেন যুক্ত হয়ে গেল, আজকে ইরাক যুক্ত হয়েছে। ইরাক যুক্ত হয়েছে কীভাবে জানেন? যখন গতকালকে জর্ডানে ইরান ভয়াবহ হামলা করলো, পাল্টা জবাব হিসেবে সৌদি আরব এবং আমেরিকা মিলে এই প্রথম লম্বা হিস্ট্রিতে এই ফার্স্ট আজকে তারা 2 জন মিলে ভয়ঙ্কর হামলা করছে হচ্ছে আপনার এই ইরানের যে প্রক্সি বাহিনী যেগুলো আমরা বলি, মোবিলাইজেশন পার্টি, যেটা এটার নাম হচ্ছে আপনার সম্ভবত পিপুলস মোবিলাইজেশন পার্টি। এটা হচ্ছে ওদের সদর দপ্তরগুলোর উপর হামলা করছে, এবং এই প্রথম এই 28শে ফেব্রুয়ারির পর একদিনের হামলায় 20 জন মারা ফেলছে তারা। ইরানের যারা ইরানপন্থী ফোর্স, তাদের 20 জন আজকে মারা গেছে কিছুক্ষণ আগেই। তার মানে আলটিমেটলি এটা কী বার্তা দিচ্ছে? ইরানকে এটাকে আবার ছেড়ে দিবে? এখানে আরেকটা পাল্টা হামলা হবে। এখানে হামলার কাতারে আবার সৌদি আরব নিজে থেকে ইরানের শত্রুর কাতারে গিয়ে দাঁড়ায় গেল। এখন ইরান বাধ্য হবে সৌদি আরবে হামলা করতে, এবং আমেরিকা খুব সূক্ষ্ম কৌশল আগাচ্ছে। এখন সৌদি আরবে হামলা করলে আপনি জানেন সংযুক্ত আরব আমিরাত এখন আবার ইরানে হামলা শুরু করবে, কারণ সংযুক্ত আরব আমিরাত অলরেডি মুখে মুখে বলে যে আমরা শান্তি চাই, কিন্তু সারা বিশ্বের ডাটা মানে বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করছে, তারা গোপনে গোপনে ইসরায়েল আমেরিকাকে বলতেছে যে আমরা কোনো শান্তি চুক্তি চাই না, ইরানকে এইবারই শেষ করে দিতে হইব, ইরানরা ম্যাসাকার করার জন্য আমাদের যদি রক্তরা দরকার আমরা রক্ত দিব, এভাবে তারা ব্রিফ করতেছে। তার মানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এরা কিন্তু এখন নতুনভাবে ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তার মানে যুদ্ধটা আস্তে আস্তে আপনি দেখেন লাস্ট 4 দিনে 4টা দেশ যুক্ত হয়ে গেছে, নতুন নতুন ফ্রন্ট ওপেন হচ্ছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, যে ইরান এই প্রথম আমেরিকার উপর প্রথম আঘাত হানলো, এটা কখন ইরানের হিস্ট্রিতে এটা নাই। ইরান সবসময় করছে কি, আঘাত আসলে পাল্টা আঘাত করছে, কিন্তু এই ফার্স্ট 3 দিন 4 দিন যুদ্ধ বন্ধ থাকার পর ইরান ইন্টেনশনালি আঘাত করলো, এবং এই আঘাতটার নাম দিল আপনার, আমেরিকানরা দিল সারপ্রাইজ অ্যাটাক। তার মানে আমেরিকানরা সারপ্রাইজড হয়ে গেছে। এটা সর্বশেষ যেটা বলতে চাচ্ছি ভাই, আমরা এখন আসলে যুদ্ধের, আমিও আপনি কেউ কিন্তু যুদ্ধের গবেষক না। ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের কোনো কানেক্টিভিটি নাই, ইরানের সাথে আমাদের কোনো কানেক্টিভিটি নাই।
আমরা ওই যে আপনার যেটা বলছে যে 1 কাপ কফি ফেলে দিলে যেমন 140 লিটার পানি নষ্ট হয়, আমরা একটা ঘটনা থেকে উপঘটনাগুলো বিশ্লেষণ করে এটা বোঝার চেষ্টা করি। আমরা এখন যে ঘটনাগুলো সামনে পাচ্ছি তাতে জিনিসটা বুঝতেছি, এই যুদ্ধটা যদি মানে ইসরায়েল যখন আপনার ইয়াতে গেল, আমেরিকার কাছে গেল, তখনই কিন্তু যুদ্ধের ফ্রন্ট আবার বেশি করে বেড়ে গেল। এবং এটা ইউক্রেনের প্রেসিডেন্ট ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্প একটা আনুষ্ঠানিক আলোচনা করেছে। এই 2-3 দিনের মধ্যে আমরা বুঝবো যুদ্ধটা ফুল লার্জ স্কেলে চলে যাবে না সংকুচিত হয়ে যাবে। কারণ এটা হচ্ছে আমরা পুঁথির মালার মতো, আমি বলি যে এক একটা পুঁথি কিন্তু প্রতিদিন যুক্ত হচ্ছে, আপনি খেয়াল করছেন কি না? 4 দিনে 4টা পুঁথি যুক্ত হয়েছে। এখন আবার ইউক্রেন ইসরায়েল হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে জরুরি মিটিং করছে, ওইখানেও পুঁথি যুক্ত হচ্ছে। এই পুঁথির মালাটা কী আকার ধারণ করবে এটা 2-3 দিনের মধ্যে একটা ফয়সালা হয়ে যাবে। আমরা আশা করি দেশ জাতি, আপনি বলতে পারেন যে ভাই আমরা এত প্রতিদিন আলোচনা করতেছি কেন? ভাই এই ইরান যুদ্ধটা আমার রান্নাঘরে ঢুকে গেছে, গ্যাসের সংকট তৈরি হয়েছে বাংলাদেশে। ইরানের মানুষ যেমন কষ্ট করতেছে, বাংলাদেশের মানুষও একই রকম কষ্ট করতেছে ভাই। ড্রাইভাররা 24 ঘন্টা 48 ঘন্টা গ্যাসের জন্য সিরিয়াল দিচ্ছে। আলটিমেটলি একটা যুদ্ধ তো আমাদের সবাইকে একটা টালমাটাল করে ফেলছে। তাই আমরা সবাই আশা করি যে যারা বিশ্ব বিবেক যাদেরকে আমরা বলি, বিশ্ব নেতৃত্ব যাদেরকে বলি, তাদের বিবেক জাগ্রত হয়ে এই যুদ্ধটা খুব বেশি আর বাড়বে না, একটা চুক্তির মাধ্যমে উইন উইন সিচুয়েশন তৈরি হয়ে খুব দ্রুত এটা শুরু হয়ে যাবে।